নমস্কার, আমি তরুণ ঘোষ। গতকালকে কুমিল্লায় এই নরাধমরা যে ঘটনা ঘটিয়েছে তাতে বাঙালি জাতি মাথা নিচু হয়ে গেছে। একজন গৃহবধূকে এইভাবে ধর্ষণ করা, এটা কোন জাতির লজ্জার বিষয় না হতে পারে বলুন তো? সারা ভারতবর্ষ কিন্তু পুরো হেলে গেছে এই ঘটনার যখন প্রকাশ হয়েছে। আপনাদের ওখান থেকে সমস্ত ভিডিও তো হু হু করে ছড়িয়ে পড়েছে সমস্ত সমাজ মাধ্যমে, এবং ছিচিৎকারে পুরো বাংলাদেশের মানুষকে একেবারে গালি গালাজ শুরু হয়ে গেছে। ইনসিডেন্টালি গতকালই নরেন্দ্র মোদী একটি ফাংশনে উপস্থিত হয়েছিলেন। সেই ফাংশনটা তো হচ্ছে জৈন ধর্মগুরুদের একটা ফাংশন ছিল। সেই ফাংশনে কি হয়েছে আমি খবরটা পড়ে শোনাচ্ছি আপনাদের। অসমাপ্ত বাক্যেই মোদীর হুঁশিয়ারি পড়শি দেশকে। উনি পড়শি দেশের নাম করেন না, আগে পাকিস্তানের নাম করতেন না, এখন পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের নামও উনি করেন না, কারণ উনি গুনতির মধ্যে বাংলাদেশকে ধরেন না। এখন ঘটনাটা কি হয়েছে? ঘটনা যেটা হয়েছে সেটা হচ্ছে, ভারতে কেউ যদি হামলা করে তাহলে ছেড়ে ড্যাশ ড্যাশ ড্যাশ, মানে কথা শেষ হয়নি, বাক্য মাঝপথে থামিয়ে নাম না করে আজ ফের প্রতিবেশী দেশের উদ্দেশ্যে প্রয়োজনীয় বার্তা দিলেন প্রধানমন্ত্রী। আর এই বার্তা দেওয়ার জন্য তিনি বেছে নিলেন জৈন ধর্মগুরু আচার্য বিদ্যানন্দ মহারাজের শতবর্ষ উদযাপন মঞ্চকে। আজ বিজ্ঞান ভবনে এই শতবর্ষ উদযাপনের দায়িত্বে ছিল কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক। অনুষ্ঠানে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত জানান, আগামী বছরের এপ্রিল পর্যন্ত দেশ জুড়ে বিদ্যানন্দ মহারাজের স্মৃতিতে নানান ধরনের সাংস্কৃতিক, আধ্যাত্মিক এবং শিক্ষামূলক অনুষ্ঠান করা হবে। ইতি নানান রকম আছে। সেই কথা সূত্র ধরে মোদী নিজের বক্তৃতার একেবারে শেষে বলেন, যদি কেউ আমাদের হামলা করে, শেষ হয়নি, বাক্য অসম্পূর্ণ রেখে দেন মোদী। তার সামনে গোটা বিজ্ঞান ভবন হাততালি দিয়ে ওঠে। মোদী হেসে বলেন, আমি তো কেবল অর্ধেকটাই বলেছি, বাকিটা তো আপনারাই বলে দিলেন। আরে আমি তো জৈনদের অনুষ্ঠানে রয়েছি, অহিংসবাদীদের মধ্যে রয়েছি, কোনো কিছু না বলে আপনারা বোধহয় অপারেশন সিঁদুরের জন্য আশীর্বাদ দিচ্ছিলেন। অনেকেই মনে করছেন জৈনরা যেহেতু হিংসার বিরোধী, সেই কারণেই আজ এই অনুষ্ঠানে নিজের বাক্য ইচ্ছে করে শেষ না করে প্রয়োজনীয় বার্তা দিয়ে রাখলেন মোদী। মানে মোদী নিজের বার্তাটুকু দিয়ে রাখলেন যে প্রতিবেশী রাষ্ট্রগুলিতে যা ঘটছে তাকে কিন্তু ভারতবর্ষ ছেড়ে কথা বলবে না। পরবর্তী একটা খবর দেখুন, সেটাও খুব ইন্টারেস্টিং। রয়ের দায়িত্বে সিঁদুরে সফল পরাগ। এই খবরটা এবার আমি পড়ে শোনাচ্ছি আপনাদের। সবকটাই কিন্তু একই কাগজে আজকে বেরিয়েছে। আমি বলছি কেন। রয়ের দায়িত্বে সিঁদুরে সফল পরাগ। অপারেশন সিঁদুরের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি। অভিজ্ঞতা রয়েছে পাকিস্তানি সন্ত্রাসবাদী এবং খালিস্তানি আন্দোলন মোকাবিলার কাজেও। পাঞ্জাবের শিখ উগ্রপন্থা যখন মাথা ছাড়া দিয়েছিল তখন মাঠে নেমেছিলেন তিনি। অপারেশন ম্যান হিসেবে পরিচিত সেই আইপিএস আধিকারিক পরাগ জৈনকেই ভারতীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইংয়ের শীর্ষ পদে বসাতে চলেছে মোদী সরকার। বসাতে চলেছে মানে সোমবার দিন থেকেই তিনি দায়িত্ব নিচ্ছেন। এই মাসের 30 তারিখ থেকে 2 বছরের জন্য সচিব পদের দায়িত্ব নিতে চলেছেন পরাগ। এমন একটি সময়ে দায়িত্ব এলেন যখন তার পূর্বসূরি রবি সিনহার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ উঠেছে। পেহেলগামে জঙ্গি হামলার হদিশ বা বাংলাদেশে জামানা পরিবর্তনের কোনো খবর ছিল না রয়ের কাছে। মালদ্বীপে ভারত বিরোধী তৎপরতা তৈরি হওয়ার ক্ষেত্রেও গোয়েন্দা ব্যর্থতার দিকে আঙুল ওঠে। অন্যদিকে আমেরিকায় শিখ উগ্রপন্থী হত্যার চেষ্টায় রয়ের নাম জড়িয়ে পড়ে আন্তর্জাতিক স্তরে অস্বস্তি পড়তে হয় ভারতকে। সব মিলিয়ে রবির জামানায় একাধিকবার প্রশ্ন উঠেছিল রকে নিয়ে। সব দিক ভেবেই রয়ের দায়িত্বে পোড় খাওয়া আইপিএস আধিকারিক
পরাগ জৈনকে আনার সিদ্ধান্ত নিল কেন্দ্র। সূত্রের খবর, কৃতিত্বই পরাগ জৈনকে রয়ের পরবর্তী সচিব হিসেবে বেছে নেওয়ার কারণ, 1989 সালের ব্যাচের পাঞ্জাব ক্যাডার পরাগ বর্তমানে রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইংয়ে RNAW রিসার্চ দায়িত্বে রয়েছেন। অপারেশন সিঁদুরের সময় আকাশপথে পাকিস্তানের হামলার ব্যাপারে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করতে সফল হন পরাগ। বাকি যেটুকু আছে সেটুকুর কথা ছেড়ে দিন, এগুলো অনেকটা বড় হয়ে রয়েছে, যাই সেটা হচ্ছে আমাদের আলোচনার বিষয় নয়। পরবর্তী খবর যেটা, সেটা হচ্ছে একই দিনে কিন্তু বেরোচ্ছে, এগুলো মাথায় রাখবেন। বাঙালির সংস্কৃতির প্রতীক ভাঙাই এখন রীতি বাংলাদেশে। মানে পরপর যখন এই খবরগুলো হয়, তারপরে দেখুন কাঁচা পাট আমদানিতে কড়াকড়ি, ভারত বাংলাদেশ বাণিজ্যে প্রভাব, বাংলাদেশে কতটা ক্ষতি হবে সেটা নিয়েও খবর করা হয়েছে। এখন এই যে জিনিসগুলো ঘটছে তার তো একটা রিয়াকশন রয়েছে। এই রিয়াকশন কিন্তু ভারতের মধ্যে দেখা দিয়েছে, ভারতের মানুষের মধ্যে দেখা দিয়েছে। এই যে জানোয়ারটি যিনি এই কুকর্ম করেছেন, মুরাদনগরে ঘরের দরজা ভেঙে হিন্দু নারীকে ধর্ষণ, বিএনপি নেতা ফজর আলীর, এই ফজর আলীকে এবার খুঁজে বেড়ানো হচ্ছে। ফজর আলী, এই যে ফজর আলী ফালি যারা রয়েছে না, এইগুলো কাণ্ডগুলো ঘটাচ্ছে, এরা ভাবছে না যে পরবর্তী সময়ে তারা কি অবস্থার সম্মুখীন হতে পারে। মানুষের ধৈর্যের তো একটা সীমা রয়েছে। কারণ ওই যখন 71 সালে যখন ভারত দেখলো যে একেবারে মানে তুঙ্গে ভারত পাকিস্তান উঠে গিয়েছে, 30 লক্ষ মা বোনেদের হত্যা করেছে, সমস্ত মানুষকে হত্যা করেছে, তখন ভারত একেবারে ঝাঁপিয়ে পড়লো, 13 দিনের মধ্যে শেষ করে ফেললো। আর বাংলাদেশকে শেষ করতে কতক্ষণ লাগবে? আর এই যে বিএনপির যে এই যে ফজর আলী, তাকে কিন্তু খুঁজে বেড়াচ্ছে ওই অদৃশ্য গানম্যান, যদি বলেন তাহলে অদৃশ্য গানম্যান। এবার আসি যে ভারত কি কি পদক্ষেপ নিতে চলেছে। ভারত এখন মোটামুটি অ্যাকশনের জন্য তৈরি হয়ে গেছে, যে খবর পাওয়া যাচ্ছে। এবং নরেন্দ্র মোদী মুখে কিছু বলেন না, এবং সাধারণভাবে উনি কোনো কথাই বলেন না। উনি যেটা করেন সেটা হচ্ছে অ্যাকশনে উনি দেখিয়ে দেন। এটা একটা খবর যেটা এখন বাজারে খুব রটেছে, সেটা হচ্ছে রিপোর্টস অ্যাবাউট এ ব্রহ্মস মিসাইল কারেন্টলি ট্রাভেলিং টু রোড ফ্রম কলকাতা to Siliguri. The BrahMos missile is a key part of India's defense strategy for Siliguri corridor. The missile is deployed in the region and plays a crucial role in deploying potential threats, particularly those arising from proximately of China and Bangladesh. আরো আছে লম্বা, কিন্তু আমি আর সেটা পড়ছি না। দেখুন শিলিগুড়ির পথে সমস্ত ব্রহ্মস যাচ্ছে, তা এইগুলো তো ছেলে খেলা করার জন্য নয়। ব্রহ্মস যা যাচ্ছে সেগুলো। আর একটা খবর রয়েছে, সেটা হচ্ছে সুকনা থেকে 3 ডিভিশন আপনার ত্রিপুরা বর্ডারে পাঠিয়ে দেওয়া হয়েছে। আর পূর্বাঞ্চল থেকে, পূর্ব কামান্ড থেকে 3 ডিভিশন দিনাজপুরের দিকে পাঠানো হয়েছে। তার মানে ঘেরা হয়ে গেল। আর আমাদের শিলিগুড়ি করিডোরে যেটা এখন একটা কোড রয়েছে, সেখান থেকে 3টে ডিভিশন তুলে নিয়ে গিয়ে একদম সিকিমে বসিয়ে দেওয়া হয়েছে। তার মানে সিকিম থেকে উত্তরবঙ্গ পর্যন্ত সর্বত্র পুরো ঘিরে ফেলা হয়েছে। এত ঘিরে ফেলা হবার পর যখন পিনাকা এবং ব্রহ্মস যখন যাচ্ছে, তখন আশা করা যায় খুব শিগগিরই হয়তো একটা বড় চূড়ান্ত আঘাত আসতে পারে। এখন এই বাংলাদেশে মা বোনেদের উপরে যে সমস্ত অত্যাচার, অবিচার, অনাচার এবং দুরাচার এই নরাধম করে চলেছে, তার একটা উপযুক্ত জবাব কিন্তু বাংলাদেশের ইউনূস সরকারকে দিতে হবে। ইউনূস নানান রকম কথা বলে মানুষকে ভুল বুঝিয়ে রেখে দিয়েছে, মিডিয়াকে স্তব্ধ করে রেখে দিয়েছে, যার জন্য কালকে শফিকুর আলম যখন একটা মিডিয়ার অনুষ্ঠানে গিয়েছিল, তাকে একেবারে ঘিরে ধরেছিল। তিনি পরে বিক্ষোভের মুখে পড়েন। তারপর সেই খবর বেরোনোর পরে তারপরে জোর করে সেই খবরটাকে আবার চেঞ্জও করা হয়েছে।
এই শফিকুর আলম সেটা হচ্ছে আর একটা নরাধম। নরাধম শ্রেষ্ঠ যদি কেউ থাকে সেটা হচ্ছে গিয়ে মোহাম্মদ ইউনুস, তারপরে হচ্ছে এরা এই শফিকুর আলম যত রয়েছে এরা, আর বাকি যত বিএনপি এবং জামাত যত গুন্ডা রয়েছে তারা হচ্ছে গিয়ে এই ধর্ষণ যেগুলো করে বেড়াচ্ছে সেগুলো তারাই করে বেড়াচ্ছে। আমি এই ভিডিও পেয়েছি, এই ভিডিও পেয়ে আমি মন আমার ভারাক্রান্ত হয়ে গিয়েছে। আমি ভিডিও কাউকে প্রচারও করতে পারিনি, কাউকে মানে এ তো দেখানোর বিষয় নয়। আমাকে আপনারা অনেকেই ভিডিও পাঠিয়েছেন, সেই ভিডিও আমি কাউকে প্রচার করতে পারিনি, কারণ আমার সভ্যতা, ভদ্রতা এবং আমার রুচিতে বেঁধেছে। আমি পারিনি আমার বাংলাদেশের মা বোনকে রক্ষা করতে। আমি ব্যর্থ হয়েছি আমি তাদেরকে রক্ষা করতে। আমি বাংলাদেশের সমস্ত মা বোনদের কাছে আমি করজোড়ে মানে ক্ষমা চাইছি সমগ্র ভারতবাসীর পক্ষ থেকে যে আমাদের ক্ষমা করে দিন। কিন্তু এই কথাও দিচ্ছি আপনাদের যে এই যারা করেছে তারা কিন্তু আইনের হাত থেকে, বিচারের হাত থেকে, ভারতের হাত থেকে বাঁচতে পারবে না। এই আমার শপথ আপনাদের কাছে, আমি শপথ নিয়ে আজকে বলছি যে এরা কেউ কিন্তু বাঁচবে না। মোহাম্মদ ইউনুস, শফিকুর আলম সমেত যারা যারা আছে এই সমস্ত বিএনপির সাথে, বিএনপিকে ভারত ভরসা করে না। আর একজন শিক্ষা পাবে, সেটা হচ্ছে আপনাদের ওয়াকারুজ্জামান আজকাল খুব বিমর্ষ হয়ে ঘুরে বেড়ান এই কারণে, কারণ আমাদের ভারতবর্ষের সেনানায়ক তাকে যা কথা শুনিয়েছেন তারপর তার মুখ ফুটে পড়ার কিছু নেই। আজকে এই ভিডিও করার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে বাংলাদেশের মানুষকে আশ্বস্ত করা যে ভারত তার কাজ করবে এবং ভারত খুব শীঘ্রই তার কাজ করবে। তার সমস্ত নিদর্শনগুলো কিন্তু আস্তে আস্তে ফুটে উঠছে। কবে হবে আমি বলতে পারবো না, কিন্তু হবে এটা নিশ্চিত। এবং এই যে বাংলাদেশে যে সমস্ত হিন্দু সম্প্রদায় এবং সংখ্যালঘুদের উপরে যে চরম নির্যাতন চলছে, সেই চরম নির্যাতনের একদম উপযুক্ত জবাব মোহাম্মদ ইউনুসকে দিতে হবে। এবং সেই কথা আমি কিন্তু আমার ওপর মহল যারা রয়েছে তাদেরকে আমি জানিয়ে দিয়েছি এবং তাদেরকে বলেছি আপনারা আর এই বৃথা সময় নষ্ট করে আর হুঙ্কার টুঙ্কার না মেরে এবার আপনারা কাজ করুন। আপনার অনেক দেরি হয়ে গিয়েছে, আর দেরি করলে এই সম্প্রদায়গুলোই থাকবে না এখানে। আপনারা যখন অ্যাকশন নেবেন তখন দেখবেন যে মানুষগুলো যারা ঢুকছিল তারা সমস্ত মারা গিয়েছে, তাদের কাউকে আপনারা বাঁচাতে পারবেন না। ফলে যত তাড়াতাড়ি সম্ভব আপনারা তাড়াতাড়ি এই অ্যাকশনটা নিন। আমি জানি না, আমি ভারতবর্ষের একজন সামান্য নাগরিক, আমি তো সরকার না। আমি আমার মতামতটা তুলে ধরতে পারি, আমি আমার মতামতটা তুলে ধরছি এবং সেগুলো সরকারের কাছে যায়ও, শুনেছি যায়। এখন সেগুলো দেখে যদি তারা কোনো রকম তারা যখন বিচার বিবেচনা করবেন তখন আমার মতটাকেও নিশ্চয়ই তারা একটা সাইডে রাখবেন বলে আমার বিশ্বাস। এবং সেই বিশ্বাস থেকেই আমি আপনাদের আশ্বস্ত করছি। এবং আমি খবরও নিয়েছি, কালকে অনেক রাত অব্দি আমি খবরও নিয়েছি। আজকে সারাদিন আমার মন খুব ভারী ছিল, আমি কোনো ফোনও ধরিনি, আমি কারোর সঙ্গে কথাও বলিনি। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন এই নরাধমদের হাত থেকে। নমস্কার।